আমাদের ময়মনসিংহ শহরে প্রায় 150-র মতো কালী পূজা হয়ে থাকে। প্রতিটা কালী পূজায় এক একটা থেকে এক একটা ভিন্ন, এক একটা থেকে এক একটা সুন্দর। কালী পূজার 5টা দিনের মধ্যে এতগুলো কালী পূজা দেখা শেষই হচ্ছিল না। কিন্তু পূজা দেখা শেষ না হলেও পূজা দেখতে দেখতে পূজার শেষ দিনও চলে এসেছিল। কালী পূজার শেষ দিন, এই বছরের শেষ পূজা ঘোরাঘুরি করতে আমরা কোথায় চলে গিয়েছিলাম? ময়মনসিংহের আরো সুন্দর সুন্দর কয়েকটা কালী পূজা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। পূজা ঘোরাঘুরি শেষে আমাদের এলাকার স্বদেশী বাজারে এসে প্রচুর নাচানাচি করলাম। সেই সবকিছু আজকে তোমাদের সাথে আমার আজকের ভিডিওটিতে শেয়ার করব। এটা ছিল আমার কালী পূজার শেষ দিনের ভিডিও। অক্টোবরের 23 তারিখের ভিডিও ছিল এটা। কালী পূজার শেষ দিনের ঘোরাঘুরির সাথে আমাদের এই বছরের সব পূজা ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে। কারণ দেখতে দেখতে দুর্গাপূজার সাথে কালী পূজাও শেষ। এখন আর আমাদের কোনো পূজাই নেই, আবার এক বছরের অপেক্ষা। কালী পূজার শেষ দিন আমরা সুন্দর করে রেডি হয়ে রাত 10টার সময় বের হয়ে পড়েছিলাম। আমরা প্রথমেই হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম ময়মনসিংহের নাগবাড়ির যে পূজাটা হয় সেটাতেই। ময়মনসিংহের নাগবাড়ির পূজাটা আমাদের স্বদেশী বাজার বাসার খুব কাছাকাছি, তাই সেখান থেকে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম। এরপর সেখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহের শিববাড়ি মন্দিরে। শিববাড়িতে কিন্তু অনেকগুলো পূজা হয়। শিববাড়ি মন্দিরের আশেপাশে আরও একটু সামনে আগাতে রাস্তায় একটা কালী পূজা হয়ে থাকে। এই কালী প্রতিমাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল, মুখখানা অনেক মিষ্টি ছিল। এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহের শিববাড়ি মন্দিরে। শিববাড়ি মন্দিরে কিন্তু প্রতি বছরই দুর্গাপূজা কালী পূজা সবই হয়ে থাকে। যেহেতু এটা শিবের মন্দির, কালী আর দুর্গাপূজা তো হবেই। এইটা ছিল শিববাড়ি মন্দিরে কালী প্রতিমা। কালী প্রতিমাটা একটু দূর থেকে ভিডিও করছিলাম, কারণ এখানে মানুষের অনেক অনেক ভিড় ছিল। যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে প্রসাদ দিচ্ছিল। প্রসাদটা সত্যি বলতে অনেক অনেক বেশি মজা ছিল। একদম গরম গরম ধোয়াটা সবজি খিচুড়ি। সত্যি বলতে প্রসাদের মধ্যে যে স্বাদটা থাকে সেটা কিন্তু আমরা বাসায় রান্না করলেও সেই স্বাদটা পাওয়া যায় না কোনোভাবেই। এইটা ছিল শিববাড়ির বিবেকানন্দ বিদ্যালয়ের ভিতরের পূজা। এখানে ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তারা। এখানে মানুষের অনেক অনেক বেশি পরিমাণে ভিড় ছিল। জায়গায় জায়গায় তারা শিবের মূর্তি, কালীর মূর্তি আরো ছোট ছোট অনেকগুলো মূর্তি বানিয়েছিল। আর এই প্রত্যেকটা মূর্তি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। কালী মূর্তিটা যে ছিল সেটাও কিন্তু দেখতে অনেক মিষ্টি ছিল। পূজায় ঘোরাঘুরি করবো আর ছবি ভিডিও তুলবো না তা তো হতেই পারে না। মানুষের ভিড় উপেক্ষা করে যতটুকু পারলাম ভিড়ের মধ্যে ছবি তুললাম, একটু ভিডিও করে নিলাম। এরপর সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ময়মনসিংহের দুর্গাবাড়ি। ময়মনসিংহের দুর্গাবাড়ি বাইলেনের রাস্তার উপরে একটা কালী পূজা করে থাকে তারা। আর এখানে কালী পূজাতে এত বেশি নাচানাচি হচ্ছিল, যাওয়াই যাচ্ছিল না। তার সাথে এখানে এত বেশি লাইটিং ছিল, ঠিক মতো ভিডিওটাও করতে পারলাম না। সেখান থেকে এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরের ভিতরে। এখানেও মানুষের অনেক অনেক বেশি ভিড় ছিল। আর এটা ছিল দুর্গাবাড়ি মন্দিরের ভেতরের কালী প্রতিমা। সেখানে শো হওয়ার কথা ছিল, তাই মানুষের এত ভিড় ছিল। আমরা অবশ্য সেখানে শো দেখার জন্য কিছুক্ষণ ওয়েট করেছিলাম, তবে সেখানে আরও দেরি হবে তাই সেখান থেকে চলে আসলাম। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহের আমলাপাড়া মন্দিরে। ময়মনসিংহের আমলাপাড়া মন্দিরে কিন্তু দুর্গাপূজার সময় খুব সুন্দর সাজানো হয়, কিন্তু কালী পূজার মধ্যে খুবই কম সাজানো হয়েছিল। আর এটা ছিল ময়মনসিংহের আমলাপাড়া মন্দিরের কালী প্রতিমা। কালী প্রতিমাটা মোটামুটি সুন্দরই হয়েছিল। আমলাপাড়ার কালী পূজাটা দেখে নেওয়ার পর এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহের গোলপুকুর পাড়ের আন্দমি কালীমাতার মন্দিরের ভেতরে যে পূজাটা হয় সেটা দেখতে। এই জায়গাটা প্রতি বছরই বাইরের দিকে খুব সুন্দর করে সাজানো হয়, তার সাথে প্রতিমাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। পূজা আসলেই আমাদের ময়মনসিংহ শহর জুড়ে লাইট দিয়ে আলোকিত হয়ে যায়। এটা দুর্গাপূজা হোক বা কালী পূজা, আমাদের ময়মনসিংহ শহরটা খুব সুন্দর করে সাজানো হয়। এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহে মৃত্যুঞ্জয় স্কুলের এখানে, কিন্তু এখানে প্রোগ্রাম হচ্ছিল আর ভেতরে ঢোকার কোনো রাস্তা ছিল না, তাই সেখান থেকে বের হয়ে পড়েছিলাম। আমাদের ময়মনসিংহে প্রায় 150-র মতো কালী পূজা হয়ে থাকে। ময়মনসিংহ শহরে আনাচে কানাচে রাস্তায় কোনায় সব জায়গাতেই অনেক অনেক কালী পূজা হয়ে থাকে। এখান থেকে এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহে রঘুনাথ জিউর আখড়া। সেখানে প্রচুর নাচানাচি হচ্ছিল, লাইটিং এর কারণে ঠিক মতো ভিডিওটা শেয়ার করতে পারলাম না। সেখান থেকে বের হয়ে এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহে জুবলি ঘাটের পূজাটা দেখার জন্য। জুবলি ঘাটের পূজার এখানে বাইরের দিকে সুন্দর সাজানো হয়েছিল, আর ভেতরে কালী প্রতিমার মুখখানা সত্যি বলতে অনেক বেশি মিষ্টি ছিল। আমার কাছে তো মূর্তিটা বেশ ভালো লেগেছে। পূজা মানে অনেক আনন্দ, তাই প্রতিটা মণ্ডপে মণ্ডপে গান চলছিল আর প্রচুর নাচানাচি হচ্ছিল। এটা ছিল ময়মনসিংহের থানারঘাট মন্দিরের বাইরের দিকের ডেকোরেশন। থানারঘাট মন্দিরের ভেতরে প্রতিমা ছিল এটা। থানারঘাট মন্দিরে কিন্তু খুব সুন্দর করে দুর্গাপূজার সময় সাজানো হয়ে থাকে।
সেখান থেকে এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহের লোকনাথ বাবার মন্দিরে। এটা ছিল লোকনাথ বাবার মন্দিরের ভিতরের প্রতিমা। লোকনাথ বাবার আশ্রমের রাস্তার উল্টা দিকেই তো ময়মনসিংহের বড় কালীবাড়ি মন্দির, সেখানে চলে গিয়েছিলাম এরপরে। আর এখানে ঢোকার রাস্তা থেকে শুরু করে ভেতরের দিকে খুব সুন্দর করে তারা ডেকোরেশন করেছিল। তাদের পূজার থিম ছিল বিভীষণের প্রতি মেঘনাদ। এখানে খুব সুন্দর করে ভেতরে ঢোকার রাস্তাটাতে তারা বিভীষণের প্রতি মেঘনাদের যে কাহিনীটা ছিল একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছে। প্রতি বছরই কিন্তু দুর্গাপূজা হোক বা কালী পূজা, বড় কালীবাড়ি মন্দিরে সুন্দর করে ডেকোরেশন করা হয়। ভেতরের দিকে কিন্তু তারা আরো সুন্দর সুন্দর ডেকোরেশন করেছিল। একটা শিব রেখেছিল, তার সাথে নটরাজ, আর এখানে কালী প্রতিমাটা সত্যি বলতে অনেক সুন্দর ছিল। একদম সুন্দর ডেকোরেশন করা, তার সাথে মিষ্টি মুখখানা ছিল। এখানে মানুষের অনেক বেশি পরিমাণে ভিড় ছিল, ধাক্কাধাক্কি করতে ভেতরে অনেকটা ঢুকতে হয়েছিল আমাদের। সেখানে পূজা দেখা শেষ হয়ে যাওয়ার পর এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের এলাকা স্বদেশী বাজারে। স্বদেশী বাজার এলাকায় সেদিন অনেক বেশি নাচানাচি হয়েছিল আর আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম। আমি আর আমার হাজব্যান্ডও কিন্তু প্রচুর নাচানাচি করেছিলাম। সেখানে কি নাচানাচি করেছিলাম, কি আনন্দ করেছিলাম, সেই সব কিছু আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই ব্লগে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।